বাংলাদেশের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, তারপরও অনিশ্চয়তা কাটছে না। প্রথমে জানতে চাই, নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হচ্ছে? তারিখ তো ঘোষণা হয়নি, সময় ফ্রেমটা বলা হয়েছে। মানে আমার নিজের মনে হয় হচ্ছে, এজন্যই যে মানে প্রায় অসম্ভব একটা কাজ আমরা করে ফেলেছি। জুলাই সনদ যে তৈরি করা যাবে এবং সেই সনদ একটা বৈধতা পাবে বা বৈধতা পাওয়ার পথ তৈরি হবে এবং নির্বাচনের মোটামুটি বেশ আগে ৩-৪ মাস আগে, এরকম শুরুতে অনেকে বিশ্বাস করতে পারেনি। বিশ্বাস অবিশ্বাস নিয়ে যাত্রাটা শুরু হয়েছিল। আমি সম্ভবত আপনাদের এখানেও এর আগে একদিন বলেছিলাম, যেই দেশে দুই প্রধান নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া পরস্পরের দিকে তাকাতেন না, কথা বলতেন না, সৌজন্য বিনিময় করতেন না, সেই দেশে এতগুলো দল একসাথে বসে খুবই বিতর্কিত একটা ইস্যু, সংলাপ, তার উপরে ৮ মাসের মতো কথা বলেছে এবং শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছেছে। আমি বলছি না যে সব ব্যাপারে একমত হয়েছে সবাই, ঐক্যমত্য গড়ে ওঠেনি, কিন্তু তারপরেও অন্তত ৮৬টা পয়েন্টে এক হয়েছে এবং এরই উপরে ভিত্তি করে পরবর্তীটাও যেগুলোতে একমত হয়নি, যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো সহ গণভোটের মাধ্যমে এগুলো নিষ্পত্তি করবার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ থেকে আমার মনে হয় আমাদের ইতিবাচক অগ্রগতি হয়েছে, অনেক পরিণতি পাবে এরকম বিশ্বাস করি আমি। বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান হয়েছে বলে অনেকেই মনে করেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? মানে দক্ষিণপন্থে যখন বলে না, ব্যাপারটা খুবই কনফিউজিং। মানে দক্ষিণ বদলে বামপন্থী কি, এখন তো বামপন্থা বলে কি দেখি যাবে। তো দক্ষিণপন্থার একটা ক্লিয়ার ডেফিনেশন থাকা দরকার। এইখানে দক্ষিণপন্থা বলতে সম্ভবত ইসলামপন্থী যে দলগুলোর কথা বলা হচ্ছে তারা, ইসলামপন্থী না হয়েও থেকে দক্ষিণপন্থী হতে পারে, যে এই কথা দিয়ে বোঝা যায় না। যিনি বলছেন আপনি দক্ষিণপন্থী, উনি নিজেও দক্ষিণপন্থী হতে পারেন। এটার উপরে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আমি খুব সহজভাবে বলি, ধরেন আগের কনসেপ্ট আপনি বাদই দেন, যারা প্রগতির পক্ষে থাকবে তাদেরকে আমি দক্ষিণপন্থী বলবো না, তাদেরকে আমি বড় জোর মধ্যপন্থী বলতে পারি, বেশি করে বলবো জনগণপন্থী, বামপন্থীও হয়তো বলবো না। সেই অর্থে এটা ঠিক। ধরেন এইবারে এই পুরো আন্দোলনের মধ্যে দিয়ে সবচেয়ে বড় বেনিফিট হয়েছে বিএনপির, তারপরে বেনিফিট হয়েছে জামাত ইসলাম। ওরকম করে দিতে গেলে দুটো দলের মধ্যে তো সখ্যতাই ছিল বহু বছর, এখন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এটাও কতখানি আদর্শিক, এটা একটা প্রশ্ন করা যেতে পারে। কি কারণে তারা আবার আলাদা হয়ে গেল, এক হয়েছিল কেন, আবার আলাদা হলো কেন, তারা কোনো ব্যাখ্যা বলে নাই। কিন্তু আমি ধরে নিতে পারি যে এটা প্রধানত, আমার বিবেচনা, একদম আমার মতো করে বলছি, আমি ধরে নিতে পারি যে এটা প্রধানত তাদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা। বিএনপি ক্ষমতায় যাবে তারা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে। তাদের কোনো কোনো নেতা এরকম মনে করে যে আমরা 2/3 আসনে জিতবো। ডাকসুর নির্বাচনে হঠাৎ একটু ধাক্কা লেগে গেল, জাকসুতে একটু ধাক্কা লাগলো, এরপরে রাকসুতেও এরকম হবে। মানুষের মধ্যে বলেছে ব্যাপার কি, তার মানে জামাতের উত্থান হয়েছে। নিশ্চিতভাবে জামাত এত বছর প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারেনি, এখন তারা প্রকাশ্যে এসে এক ধরনের চমক তৈরি করেছে। এটার ব্যাপারেই যেমন বিএনপির মহাসচিব এটা বলেছেন, তিনি দক্ষিণপন্থী বলে এদেরকে বুঝিয়েছেন এবং এরা যে উঠে এসছে এটা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার চিন্তার দিক থেকে আমি মনে করি যে মানে আমাদের দেশ, ধরেন ওই যে লড়াই যেটা হলো, যার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটলো, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, ওই বাংলাদেশ গড়া সম্ভব। এখন কিন্তু আদর্শের, তত্ত্বের কচকচানি দিয়ে রাজনীতি হবে না, এখন আপনাকে প্র্যাকটিক্যাল পলিটিক্স বলতে হবে। আপনি এখন ঢাকা শহরে এত বড় যানজট দেখছেন, আপনাকে বলতে হবে যে আপনি কীভাবে যানজটটা নিরসন করতে পারেন। আমাকে কেউ প্রশ্ন করে আমি বলতে পারি, ভাই আমি তো ট্রাফিক পুলিশের সমস্ত আইনও জানি না, ওরা কি পদ্ধতিতে কাজ করে তা জানি না, এদের স্ট্রেংথ কত আছে তা জানি না, এরা কন্ট্রোল করবে যার কি ইকুইপমেন্ট লাগে সেটা আমি জানি না, সরকার দিতে পারবে কিনা, ফলে আমি কমপ্লিট প্রোগ্রাম তো দিতে পারবো না, সেটা জাস্টিফাইড। কিন্তু তারপরেও আমি তো ইংল্যান্ড দেখছি, আমেরিকা দেখছি, পার্শ্ববর্তী ভারত দেখছি,
বহু দেশ দরিদ্র হওয়া সত্ত্বেও তাদের দেশে এইরকম ট্রাফিক জ্যাম নেই। তাহলে এটা কি হতে পারে, এটা আমার বলতে পারতে হবে। লাইকওয়াইজ আমি বলবো, ধরেন এই যে দুর্নীতি একেবারে সীমাহীন, দুর্নীতি কি বন্ধ করা যায়? সেই দুর্নীতি বন্ধ কি কি পথে করা যায় আমি যদি কনভিনসিং ওয়েতে বলতে পারি। ধর আমি একটা উদাহরণ বলি, দুস্থ মহিলাদের ভাতা দেওয়া হয় এবং টাকাগুলো চুরি হয় বেশি। এই চুরি কি বন্ধ সম্ভব? আপনি ডিজিটাল বাংলাদেশে বলেন, আপনার যদি ডেটা প্রসেস করা থাকে, আপনার কাছে লিস্ট আছে কতগুলো দুস্থ মহিলা আছে, সরকার কত টাকা বরাদ্দ দিল, এই মহিলাদের মধ্যে ভাগ করে দিলে কত করে পাবে, সেই টাকা তাদের কাছে যাতে পৌঁছে। যেহেতু এখন আপনি ডিজিটাল ট্রান্সফার করতে পারেন টাকা, তাহলে তো মধ্যস্বত্বভোগী কেউ থাকার কারণ নেই। আপনি একদম ন্যায্য, তো যেটাকে আমরা বলি সুষমভাবে এই বন্টন সম্ভব। এখন এই প্রোগ্রাম নিয়ে যেতে হবে মানুষের কাছে। এই নতুন অ্যাপ্রোচ সহ আমি মনে করি যে ওই দক্ষিণপন্থী কথা বলছেন, বামপন্থী বলছেন, এই সমস্ত বিতর্ক কচকচানি কোনো দরকার নেই। ইউ কাম স্ট্রেট উইথ প্রপোজালস, কি করলে দেশটা বদলাতে পারে। এখনো আমরা সেই ধরনের কোনো এক্সারসাইজে যাইনি। এখনো আমরা জুলাই শরৎ নিয়ে তর্ক করছি, বিচার নিয়ে তর্ক করছি। আমরা এখনো যে কথাগুলো আমি বললাম তা নিয়ে তর্ক করছি না, কিন্তু আগামীর রাজনীতিতে এগুলো আসবে আমি মনে করি, এবং ওগুলো ডমিনেট করবে। তখন মানে যাদেরকে আপনি দক্ষিণপন্থী বলছেন, তাদের প্রোগ্রাম যদি বেটার হয় তাহলে আপনি টিকতে পারবেন না। মানে ভাই আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশেও এখনো পর্যন্ত হতদরিদ্র মানুষ আছে, খাবার খেতে পারে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে ডিজিটাল বলেন, এতদিন ধরে লুটপাট চোরদের দেশ ছিল এটা। এই দেশে 15 বছর শেখ হাসিনার শাসন মানে তো তস্করদের শাসন ছিল। কাজে ওই প্রশ্ন করলে আপনি কি জবাব পাবেন? কে করবে? মানে কোনো জবাবদিহিতাই নেই, যেখানে ভোটই নাই। কিন্তু এখন এটা বানাতে হবে। আমরা এই সুযোগটা পেয়েছি, আমি মনে করি এখন বানানো যাবে।